আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, সামরিক মুখপত্র। বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিতে কংগ্রেসম্যানদের চিঠি। গাজায় ৭০,০০০ মানুষের মৃত্যুর তথ্য মেনে নিল ইসরায়েল। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, সামরিক মুখপত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে ইরানকে সময় বেঁধে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আইজিআরসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব ঘটনায় ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। যে কোনো হামলার জবাবে তারা সরাসরি মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজে হামলা চালাবে। ইরানের সামরিক মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোর অনেক দুর্বলতা আছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন সামরিক সরঞ্জাম ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। এদিকে তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক আলী হাশেম জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে যাতে একটি চুক্তিতে পৌঁছানো যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের শর্তগুলো নিয়ে সমস্যা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরান যেন পুরোপুরি পারমাণবিক কার্যক্রম এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, সেই সঙ্গে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লা কমিয়ে ফেলে। এসব বিষয়ে ইরানের জন্য রেড লাইন বা চরম সীমা, যা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। ফলে দুই পক্ষ আলোচনার কথা বললেও তাদের শর্তের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। বর্তমানে সেই ব্যবধান ঘুচিয়ে কোনো সমঝোতায় আসার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে। ওই অঞ্চলের ভয়াবহ সংকট এড়াতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আবার পরমাণু আলোচনার আহ্বান জানিয়েছেন। কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে কথা বলেছেন। তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতে ফিরে আনার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিতে কংগ্রেসম্যানদের চিঠি। বাংলাদেশ সহ ৭৫টি দেশের ওপর অভিবাসী ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন ৭৫ কংগ্রেসম্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্বের ভুক্তভোগীদের বিষয়টি তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দেওয়া ওই চিঠিতে। সেখানে এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ারউম্যান গ্রেস মেংস সহ ৭৫ কংগ্রেসম্যান ভিসা কার্যক্রমে স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বলা হয়, স্থগিতাদেশের কারণে ভিসাধারী ১,৩৫,০০০-এর বেশি এশিয়ান আমেরিকান পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরতে পারছে না। বিশ্বের ৪০% মানুষ ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। এটি বিশাল এই জনগোষ্ঠীকে উপেক্ষা করার শামিল। আরও বলা হয়, বিদ্যমান রীতি মেনেই যারা পারিবারিক, ব্যবসায়িক, বিনিয়োগ, চাকরি সূত্রে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় রয়েছেন, তাদের বলা হচ্ছে যে সঠিক উপায়ে আসতে, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই আগ্রহীদের সঙ্গে এমন আচরণের ব্যাপারটি মেনে নেওয়া যায় না। এটা নির্দয় আচরণের শামিল, কারণ অভিবাসীরা যাবতীয় রীতি মেনেই সবকিছু সাবমিট করেছেন ভিসার জন্যে। নিষেধাজ্ঞার ফলে আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহীদেরকে বাধা দেওয়া হচ্ছে। গত ২১ জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ক একটি এক্স পোস্টে বলেছিল, যেসব দেশের অভিবাসীরা মার্কিন জনগণের কল্যাণ ভাতা অগ্রহণযোগ্য হারে নিয়ে থাকে, এমন ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত রাখবে। নতুন অভিবাসীরা মার্কিন জনগণের সম্পদে ভাগ বসাবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র এটা নিশ্চিত হতে পারছে, ততক্ষণ স্থগিতে হে আদেশ কার্যকর থাকবে। গাজায় ৭০,০০০ মানুষের মৃত্যুর তথ্য মেনে নিল ইসরায়েল। গাজা উপত্যকায় গত ২ বছর ধরে চলা সামরিক অভিযানে নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে এতকাল অতিরঞ্জিত বলে দাবি করে এলেও অবশেষে সেই ৭০,০০০-এর পরিসংখ্যানই মেনে নিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেনাবাহিনী এখন স্বীকার করছে যে গাজায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে।
তবে এই নিহতের বিশাল অংশই যে নারী ও শিশু সে কথাটি কৌশলে এড়িয়ে গেছেন তিনি। তারপরও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মেনে নেওয়াকে ইসরায়েলের আগের অবস্থান থেকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের 27 জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১,৬৬২ জন। 2025 সালের 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও 468 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ আছেন হাজারো মানুষ। নিখোঁজ ব্যক্তিদের জন্য গঠিত জাতীয় কমিটির ধারণা এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি অবরোধ ও খাদ্য সংকটে অনাহারে মারা গেছেন অন্তত 440 জন। তাহলে প্রকৃত নিহত আহতের সংখ্যা কত? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও পরিচয়পত্র নম্বর নথিভুক্ত করে হিসাব রাখছে। একই সঙ্গে আহত ও অনাহারে মৃত্যুর ঘটনাও তালিকাভুক্ত করা হচ্ছে। 27 জানুয়ারি পর্যন্ত তাদের হিসাবে আহত হয়েছেন অন্তত 1,71,428 জন। যুদ্ধবিরতির পর আরও আহত হয়েছেন আরও 1,350 জন। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থাও এই পরিসংখ্যানকে সমর্থন দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে একাধিক সংস্থা। আগে কি বলেছিল? যুদ্ধের পুরো সময় জুড়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবকে ভুল বা অতিরঞ্জিত বলে দাবি করেছে ইসরায়েল। খাদ্য বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের অভিযোগও তারা অস্বীকার করে বলেছিল সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হয়েছিল, তাই গুলি চালানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ ব্লাড লাইবেল বা ইহুদি বিদ্বেষী অপবাদ। 2024 সালের সেপ্টেম্বরে তিনি দাবি করেন আধুনিক নগরযুদ্ধের ইতিহাসে বেসামরিক ও যোদ্ধা নিহতের সবচেয়ে কম অনুপাত ইসরায়েলের, যেখানে প্রতি একজন যোদ্ধার বিপরীতে একজন বেসামরিক নিহত হয়েছে। কিন্তু 2025 সালের আগস্টে ফাঁস হওয়া একটি সামরিক প্রতিবেদনে বলা হয় গাজায় নিহতদের 80% বেসামরিক। ইসরায়েলি ফিলিস্তিনি সামরিক 972-এর এক অনুসন্ধানে উঠে আসে ইসরায়েলি সেনাবাহিনীর ল্যাভেন্ডার নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সিস্টেম হাজার হাজার গাজাবাসীকে সম্ভাব্য যোদ্ধা হিসেবে চিহ্নিত করে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করেছিল। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ। জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে 2026 সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ। আজ শুক্রবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের 5 সদস্য বিশিষ্ট ব্যুরো নির্বাচন হয়। নির্বাচন পরবর্তী একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমিশনের 20তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কর্মসূচির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয়। কমিশনের 20তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়, আর বাংলাদেশ সহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ বিশ্বের সভাপতি ও মহাসচিবের পক্ষে তার শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এই সময় তারা শান্তি বিনির্মাণ কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য জানান। শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এটি সংঘাত কবলিত দেশগুলোতে শান্তি বজায় রাখতে সাহায্য করে। কমিশনটি মোট 31টি সদস্য দেশ নিয়ে গঠিত। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ও জাতিসংঘের শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে এই সদস্যদের নির্বাচিত করা হয়। 2005 সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য। এর আগে 2012 ও 2022 সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করে, আর 2013 ও 2023 সালে পালন করে সহ-সভাপতির দায়িত্ব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।